সো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 5 এর। আমরা পারচেজ রিলেটেড ট্রানজাকশনের রেকর্ডিং সিস্টেমটা দেখেছিলাম, যে একটা মার্চেন্ডাইজিং কোম্পানি কিভাবে তাদের ইনভেন্টরি গুলো যখন পারচেজ করে সেই রিলেটেড কয়েকটা ঘটনা ঘটতে পারে আমরা আলোচনা করেছিলাম। যে একটা হলো পারচেজ যখন নতুন করে করে, সাধারণত বিজনেসে ক্রয়গুলো বাকিতে হয়ে থাকে, তাহলে ধারে এই পারচেজ করার ক্ষেত্রে কিভাবে আমাদেরকে রেকর্ড করতে হয়, জার্নাল করতে হয়, সেটা আমরা দেখেছিলাম। এরপরে এই ইনভেন্টরি পারচেজের সাথে আরো কয়েকটা বিষয় সম্পৃক্ত ছিল। যে অবশ্যই একটা পণ্য শুধু আহ, আমরা কিন্তু ক্রয় করলেই হবে না, সেই পণ্যটা কিনে আনার সময় আমাদের বিভিন্ন পরিবহন খরচ লাগতে পারে। তো সেই ফ্রেট কস্ট সম্পর্কেও আমরা আহ, কথা বলেছিলাম গত ক্লাসে, যে কিভাবে আমরা ফ্রেট কস্টকে রেকর্ড করব। তো সেখানেও আমরা দুইটা বিষয় কিন্তু জানতে পেরেছিলাম। যে যে এই শিপিং কস্টটা বা এই ফ্রেট কস্টটা অনেক সময় বায়ারও দিতে পারে, অনেক সময় সেলারও দিতে পারে। সো বায়ার যদি আহ, দেয়, কখন দিবে বায়ার? যখন হবে এফওবি শিপিং পয়েন্ট, আরেকটা হচ্ছে এফওবি ডেস্টিনেশন। তো যদি এফওবি শিপিং পয়েন্ট হয়, তাহলে আমাদের ফ্রেট কস্টটা দিবে হচ্ছে বায়ার, যে কিনছে, ক্রেতা। আর যদি এফওবি ডেস্টিনেশন আমাদের দুইজনের চুক্তির মধ্যে উল্লেখ থাকে, ইট মিনস যে সেলার ভাড়া দিবে। তো এরপরও আমরা দেখেছিলাম যে পারচেজ যখন করছি, পারচেজ কিন্তু রিটার্নও হতে পারে। তো পারচেজ যদি রিটার্ন হয়, তাহলে সেখানেও কিভাবে আমাদের রেকর্ড করতে হবে সেটা শিখেছিলাম। আর ফাইনালি যখন একটা নির্দিষ্ট সময় পার হয়ে যাবে, তো অবশ্যই আমাদের এই যে ধারে ইনভেন্টরি পারচেস করেছিলাম সেগুলোকে আমাদেরকে পরিশোধ করতে হবে, পেমেন্ট দিতে হবে। তো অনেক সময় এই পেমেন্টের ক্ষেত্রে সেলার বায়ারকে ডিসকাউন্টের অফারও অনেক সময় দিয়ে থাকে, যেটাকে আমরা ক্যাশ ডিসকাউন্ট বলি। তাহলে এই পেমেন্ট অপশনে ডিসকাউন্ট সহ হলে কিভাবে জার্নালাইজ করতে হয়, এবং ডিসকাউন্ট ছাড়া সম্পূর্ণ অ্যামাউন্ট পেমেন্ট করতে গেলে কিভাবে জার্নালাইজ করতে হয়, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে শিখেছিলাম, নাকি? ইয়েস জি স্যার। স্যার। ওকে, সো আমরা আমাদের আজকের ফোকাস পয়েন্ট হচ্ছে আহ, যে সেল রিলেটেড ট্রানজেকশন। যে একটা মার্চেন্ডাইজিং কোম্পানি কিন্তু শুধুমাত্র বাই করে না, পারচেস করে না, তারা কিন্তু পণ্য বিক্রিও করে। তাহলে আজকের পয়েন্ট অফ ভিউটা হবে যে আমরা যদি বায়ার না হয়ে সেলার হই, হয়তো ঘটনাগুলোকে আমরা সেমই রাখলাম, যে ওই একই চারটা ঘটনা যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। তো সেই একই চারটা ঘটনাই যদি আমরা এখন সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে করি, যে আমরা যদি সেলার হতাম তাহলে আমাদের কিভাবে জার্নালাইজ করতে হতো। তো সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে দেখবো। সো আমি আপনাদের বইটাও একটু ওপেন করেন, যেখানে টপিকটা আছে। সো হেডিংটা হচ্ছে রেকর্ডিং রেকর্ডিং সেলস অফ মার্চেন্ডাইজ, রেকর্ডিং সেলস অফ মার্চেন্ডাইজ, এই টপিকটা বের করতে হবে। তো আমাদের গতদিন যে পারচেস রিলেটেড ট্রানজাকশন শেষ করেছিলাম, তো তারপরেই কিন্তু রেকর্ডিং সেলস অফ মার্চেন্ডাইজের পোর্শনটা আছে। তো আপনারা একটু নিজেরা বই চ্যাপ্টার 5টা খুললেই অটোমেটিক্যালি কিন্তু পেয়ে যাবেন। তো একটু বই খুলে কয়েকটা পেজ ইয়ে করলে পারচেজ রিলেটেড ডিসকাউন্ট বা পারচেজের পেমেন্ট অপশনটা হয়ে গেলে তারপরে কিন্তু সেলস রিলেটেড ট্রানসাকশনটা পেয়ে যাবেন। আমিও আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি বইয়ের ওই পেজটা। আর প্লাস আমরা যে সলভ করব, আমিও এক্সেল শিটে আপনাদের সেই সলভ গুলো এখনই নতুন করে করব। সো আপনারও আমার সাথে সাথে খাতায় কিন্তু করতে হবে। এবং আমি কিন্তু আপনাদেরকে কয়েকজনকে জিজ্ঞাসা আলাদা করেও করতে পারি নাম ধরে, যে কে কি করলাম সেটা কিন্তু বলতে হবে। ঠিক আছে? আহ, তো আমরা তাহলে, আমি এখন স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছি।
সবাই কি দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir. ওকে, Yes, সো sir. আমাদের টপিক হচ্ছে রেকর্ড সেলস আন্ডার এ পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যে আমাদের পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের আন্ডারে কিভাবে সেলস রিলেটেড ট্রানজাকশন গুলোকে রেকর্ড করতে হয়। সে অবশ্যই এটা যদি আমরা একটু বেসিক কিছু কথা বলি, যে অবশ্যই আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে পারচেজের সময় আমাদের অ্যাকচুয়ালি যখন একটা বায়ার আর সেলারের মধ্যে লেনদেন হয়, বিশেষ করে বাকিতে লেনদেন হয়, তখন আমাদের কিসের মাধ্যমে হয়, কোন ডকুমেন্টে লেখা থাকে সেটা? বাকিতে চালানে। চালান বা ইনভয়েস শিখেছিলাম নাকি? ইনভয়েস, চালান ইংলিশ হচ্ছে Invoice. ইনভয়েস। সো স্যার ক্যাশ মেমোর ইংলিশ কি স্যার? ক্যাশ মেমোরি ইংলিশ হলো বাবা, ক্যাশ মেমোই তো, আপনি তো ইংলিশই বললেন। না ক্যাশ স্যার ওই যে ক্যাশ 9, 10 ইংলিশ ওয়ার্ড, মেমো ইংলিশ ওয়ার্ড, ও তাই স্যার না? আচ্ছা, স্যার 9, 10 এর বই স্যার ক্যাশ মেমো লেখা ছিল তাই স্যার। না ক্যাশ মেমো তো হচ্ছে ক্যাশে বিক্রি করলে, আর ধারে হলে চালান হয়। ধারে যদি করা হয় তাহলে তো চালান হবে, তাই না? আর স্যার জি ভাউচার? স্যার। বুঝি না। ভাউচার? ভাউচার হচ্ছে, হ্যাঁ ভাউচার রসিদ, ওটাও ক্যাশ ভাউচার হতে পারে, বাকিও হতে পারে। তো ক্যাশ ভাউচারও বেশিরভাগ ক্ষেত্রে ইউজ বেশি হয়। তো নর্মালি বাকিতে লেনদেন গুলোর ক্ষেত্রে চালান তো একটা থাকে, এর সাথেও অনেক সময় ভাউচার আলাদাভাবেও ইনক্লুড করে, অনেকে অনেকে করে। সো ক্যাশ ভাউচার বেশি ইউজ হয় আর কি ক্যাশের ক্ষেত্রে। আচ্ছা, তো ওই যে সেম ইনভয়েসটা দেখেন না, যে আমরা যখন এরকম ক্যাশ মেমেও দেখি না কেন, দোকানে কি দেখা যায়, যে তখন ওরা যখন বিলটা তৈরি করে, ওদের কিন্তু দুই দুই তিনটা রঙের কাগজ থাকে, যে হলুদ, পিঙ্ক, নাকি সাদা, তিন ধরনের কাগজ থাকে। ওরা লেখে একটায়, কিন্তু লেখাগুলো তিনটাতেই চলে যায়, দেখেছেন না? Yes, sir. হ্যাঁ, তার মানে কি, স্যার ওই ওই মেমো গুলোর বা ওই ভাউচার গুলোর বা ওই চালান গুলোর এক একটা অংশ এক একজনের, যে একটা হয়তো এক যারা ক্রেতা তাদের জন্য এটা পারচেজ ইনভয়েস, আর যারা তাহলে বিক্রেতা তাদের জন্য এটা কি, যারা বিক্রেতা Selling তাদের invoice. সেলস ইনভয়েস, তাদের জন্য হবে সেলস ইনভয়েস। আর আরেকটা হয়তো আমাদের এভিডেন্স রাখার জন্য, যে পরবর্তীতে ইয়ে করার জন্য হয়তো এক্সট্রা কপি অনেকে থাকে, অনেকে থাকে না। সো এরকম তার মানে ওই সেম ইনভয়েসটাই কিন্তু এক কপি পারচেজারের জন্য পারচেজ ইনভয়েস, আরেকটা হচ্ছে সেলারদের জন্য কিন্তু সেলস ইনভয়েস। তাহলে একটা সেলারও যখন তার বাকিতে বিক্রি রেকর্ড করবে, অবশ্যই সেটা সেলস ইনভয়েস দেখেই কিন্তু তারা রেকর্ড করবে। তাহলে আমরা যে গতদিন ইনভয়েস টা দেখেছিলাম, আমরা যদি সেই পেজটা আবার একটু দেখাই আপনাদেরকে, বা আপনারাও দেখেন, যে এই যে ইনভয়েসটা ছিল, দেখতে পান? Yes, sir. তাহলে এই যে ইনভয়েসটা ছিল, এখানে সেলার কে ছিল আর বায়ার কে ছিল? তো সেলার ছিল পিডব্লিউ অডিও সাপ্লাই হ্যাঁ, আর বায়ার ছিল স্টক স্টেরিও। হ্যাঁ। তো বায়ার সক স্টেরিও আর সেলার হচ্ছে পিডব্লিউ অডিও সাপ্লাই। সো আমরা গতদিন কিন্তু সক স্টেরিও ছিলাম, যে আমরা সক স্টোরিও অবস্থায় আমরা যখন পারচেজ করেছি, তাহলে কি কি সেই পারচেজ রিলেটেড ট্রানজাকশন গুলো কিভাবে রেকর্ড করতে হবে সেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। সো এখন এখন আমরা জানতে চাচ্ছি, যে আমরা যদি সাপোজ এই একই ইনভয়েসের ক্ষেত্রে বায়ার পক্ষ না হয়ে সেলার পক্ষ হতাম, তাহলে সেলার কে? আমরা পিডব্লিউ অডিও সাপ্লাই। পিডব্লিউ অডিও সাপ্লাই। তাহলে আমরা যদি পিডব্লিউ অডিও সাপ্লাই হই, তাহলে আমরা সেলার হিসাবে কি কি জার্নাল দিব সেটা আমরা আজকে লক্ষ্য করব।
তাহলে পিডব্লিউ সাপ্লাই কত টাকা বিক্রি করছে, কত টাকার জিনিস বিক্রি করেছিল দেখেন, 3,800 টাকা। 3,800 টাকা। তাহলে আমরা ওটাকেই বেসিক ধরে যদি আগাই যে হ্যাঁ ঠিক আছে 3,800 টাকা আমরা সেল করেছি ধরতেছি এখন। তো 3,800 টাকা সেল করছে। এখন একটা কিন্তু বিষয় থেকে যাচ্ছে যে আমরা অবশ্যই বাকিতে তো সেল করছি, আমরা তো বাকিতে সেল করছি, তো বাকিতে সেলের জার্নালটা তাহলে কি হবে? স্যার অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, যে আমরা কিন্তু নরমালি রেভিনিউ কিভাবে রেকর্ড করতে হয় আগের চ্যাপ্টার গুলোতে শিখেছি না? ইয়েস স্যার। হ্যাঁ, পার্থক্য ছিল ওটা ছিল সার্ভিস রিলেটেড কোম্পানি আর এটা হচ্ছে মার্চেন্ডাইজ রিলেটেড কোম্পানি, পণ্য রিলেটেড কোম্পানি। কিন্তু আমাদের বেসিক তো একই, যে সেলস যদি করি বাকিতে, তার মানে রেভিনিউ হচ্ছে কিসে? বাকিতে রেভিনিউ হচ্ছে। তাহলে বাকিতে রেভিনিউ হলে কি হবে? জার্নালটা কি হবে? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। তো অবশ্যই টাকা যেহেতু পাই নাই, ভবিষ্যতে পাবো, তো এই কারণে অ্যাসেটটা বৃদ্ধি পাচ্ছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের কি হয়ে যাচ্ছে? ডেবিট হচ্ছে নাকি? যাচ্ছে। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল তাহলে ডেবিট হচ্ছে। আর কিভাবে আয় করতেছি, কিভাবে আমরা? সেলস রেভিনিউ। সেলস এর মাধ্যমে। তাহলে সেলস রেভিনিউ নিশ্চয়ই ক্রেডিট হয়ে যাবে। তাহলে কত টাকা আমরা বলছি? ধরতেছি সেম টাকায় 3,800 টাকা যেটা বলা আছে। দেখতে পাচ্ছি আমরা সবাই? ইয়েস স্যার। কথা কি লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ইয়েস দেখা সমস্যা যাচ্ছে। হচ্ছে দেখতে? ক্লিয়ার। ওকে, আচ্ছা। তাহলে যদি ক্যাশে ক্যাশে সেল করতাম জার্নাল কি হতো? ক্যাশ, সরি না, ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। তো অবশ্যই আমরা নগদ টাকা তখন পেতাম, তো ক্যাশ বৃদ্ধি পেত, তো ক্যাশ ডেবিট হতো আর সেলস রেভিনিউটা ক্রেডিট হতো, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, কিন্তু একটা বিষয় কিন্তু এখানে অ্যাড করতে হবে আমাদের, যে এই যে সেল করছি আমরা, তো যখনই আমরা সার্ভিস রেভিনিউর কথা যদি চিন্তা করি, যে আমি 3,800 টাকা সেবা দিয়েছি, পুরাটাই আমার কি আয়। আয়। কিন্তু আমি যে এই 3,800 টাকার পণ্য বিক্রি করলাম, এই পুরাটুকুই কি আমার আয়? পুরাটুকুই কি আমি না। লাভ করতে না পারতেছি? স্যার। না স্যার। নিশ্চয়ই না। তার মানে এই 3,800 টাকা আমার কিনে আনতে আমার কিন্তু একটা খরচ হয়েছে, হয়েছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। তো অবশ্যই এই যে আমরা বিক্রি করতেছি 3,800 টাকা বলতেছি, কিন্তু একদম সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু শুধুমাত্র কয় টাকায় বিক্রি করছি এইটুকু রেকর্ড করলে হবে না, বরঞ্চ সাথে সাথে এই যে যখনই এই বিক্রি করলাম 3,800 টাকার জিনিস, তখন কি আমার ইনভেন্টরি আগের মতোই থাকবে? আমার মজুদ পণ্য না কি স্যার। সেম No, থাকবে? sir. No, না, sir. তার মানে অবশ্যই আমার ওই পণ্য যেগুলো আমার কাছে ইনভেন্টরি ছিল, জমা অবস্থায় ছিল, সেখান থেকেই তো পণ্যগুলো বিক্রি করছি নাকি? ইয়েস স্যার। জি স্যার। তাহলে সেখান থেকে কিন্তু কিছু পণ্য কমে যাবে। তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু আহ, যখনই সেলস হচ্ছে পারপেচুয়াল, আন্ডার পারপেচুয়াল সিস্টেম, যখনই বিক্রি হচ্ছে, সাথে সাথে এটাও হিসাব করতে হয় যে এই সেল করার কারণে আমাদের ইনভেন্টরির পরিমাণ কতটুকু কমে গেল। বোঝা গেছে? ইয়েস স্যার। তার মানে সেলস রেকর্ড করার জার্নাল পারপেচুয়াল সিস্টেমে কিন্তু দুইটা জার্নাল রেকর্ড করতে হয় যখন কোনো পণ্য
বিক্রি করতে হয়, যেটা সার্ভিস কোম্পানির ক্ষেত্রে কোনোই প্রয়োজন নাই, কারণ যা সেবা দিচ্ছি পুরোটাই আমাদের আয়। কিন্তু যখনই মার্চেন্ডাইজিং কোম্পানির কথা আসছে, আমরা যখনই পণ্য বিক্রি করছি, সাথে সাথে এটাও আমাকে হিসাব করতে হবে এই পণ্যর পিছনে আমার কত খরচ হয়েছিল এবং এটার কারণে ইনভেন্টরি কতটুকু কমে যাচ্ছে। কথাটা কি বোঝা যাচ্ছে কিনা? একটু সবার অ্যান্সার চাই চ্যাট বক্স। Yes, sir. Yes, sir. আচ্ছা, তো পরে কিন্তু কোশ্চেন ইন্ডিভিজুয়ালি নাম ধরে জিজ্ঞেস করব, Yes, sir. তো শুধু ইয়েস স্যার বললে হবে না। অলরাইট, তাহলে আমরা যদি একটু বইয়ের দিকে তাকাই, বইতে কিন্তু তথ্যটা দেওয়া আছে। কি তথ্য দেখেন, এই যে দেখেন, credit sale transaction PW audio supply recorded May 4 sale 3802 SOC stereo as follows are assume the merchandise cost PW audio supply হচ্ছে কত ডলার, কত $2,400 2400। তার মানে কি, আমরা যে 3800 টাকায় বিক্রি করতেছি একটা জিনিস, একটা পণ্য 3800 টাকায় বিক্রি করতেছি, কিন্তু এটা আসলে আমার কস্টিং ছিল, আমার ক্রয় মূল্য ছিল কয় টাকা? 2400 টাকা। টাকা। তার মানে 2400 টাকার জিনিস আমি 3800 টাকায় বিক্রি করছি। বোঝা গেছে? Yes, sir. Yes, sir. তাহলে এই যে 2400 টাকার জিনিস আমি বিক্রি করে দিচ্ছি, 3800 টাকায় বিক্রি করেছি, এ কারণে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেছে, সেলস রেভিনিউ বেড়ে গেছে 3800 টাকা, খুব ভালো কথা। কিন্তু পাশাপাশি কিন্তু আমার 2400 টাকার ইনভেন্টরি কমে গেছে না কমে নাই? কমছে স্যার। কমেছে। আবার এই কমছে। 3800 টাকার 3800 টাকায় কি আমার আয়? নো স্যার। না। তাহলে 3800 টাকার পিছনে আমার খরচ হচ্ছে কয় টাকা? 2400। 2400 টাকা। তাহলে এই যে আমার খরচও তাহলে কিন্তু এখন রেকর্ড করতে হবে। এতদিন তো এটা ইনভেন্টরি হিসাবে জমা ছিল, কিন্তু এখন তো ইনভেন্টরিটা চলে যাচ্ছে, তো একদিকে ইনভেন্টরি কমে যাবে এটাও ঠিক, আবার অন্যদিকে কেন চলে যাচ্ছে? কারণ বিনিময় পাইছি 3800 টাকা, কিন্তু ওই 3800 টাকার পিছনে আমাদের খরচ হয়েছে কয় টাকা? 2400 টাকা। তাহলে এই 2400 টাকাকে আমাকে খরচ হিসাবে দেখাতে হবে। তো এটাকে কি বলে? এই 2400 টাকাকে আমরা কি বলতে পারি? এটার একটা নাম আছে। কতদিন আমরা কস্ট, কিসের So- কস্ট? Cost of goods sold. কস্ট অফ গুডস সোল্ড। কতদিন হিসাবটা দেখিয়েছিলাম না আমরা? হোয়াট ইজ কস্ট অফ গুডস সোল্ড? Yes, sir. যে Yes, sir. আমাদের ইনভেন্টরি থেকে যে পণ্যগুলো বিক্রি হয়ে যাচ্ছে সেইটার যে ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের যে ক্রয় মূল্য, বিক্রিত পণ্যের ব্যয়, সেটাই হচ্ছে আমাদের কস্ট অফ গুড সোল্ড। তাহলে যখনই পণ্য বিক্রি হবে, সাথে সাথে ওই পণ্যটার কস্ট অফ গুড সোল্ড কত, সেটাও আমাদেরকে রেকর্ড করতে হবে। আর গতদিন আপনাদের বলেছিলাম দুইটা সিস্টেমে ইনভেন্টরি রেকর্ড করা যায়, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সো আমি বলেছিলাম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম হচ্ছে একটা আপ টু ডেট সিস্টেম, যেখানে প্রতিনিয়ত একটা ইনভেন্টরি যখনই কেনা হচ্ছে, বেচা হচ্ছে, ফেরত আসছে, ডিসকাউন্ট হচ্ছে, এভরিথিং সাথে সাথেই রেকর্ড করা হয়। তো এই জন্যই আমরা এই যে বিক্রি করছি, বিক্রি করার সাথে সাথে শুধু কিন্তু বিক্রি জার্নাল দিয়ে শেষ করে দেওয়া যেত, কিন্তু পারপেচুয়াল সিস্টেম বলেন না, এটা তো আসলে একমাত্র ঘটনা হওয়া উচিত না। কারণ বিক্রি করলে অবশ্যই সেলস বৃদ্ধি পাচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু আমার কস্ট অফ গুডস সোল্ডেও একটা চেঞ্জ আসছে, অন্যদিকে কিন্তু আমার ইনভেন্টরিতেও একটা পরিবর্তন আসছে না? Yes, Yes, sir. sir. সো সেটা কিন্তু আমাদেরকে রেকর্ড করতে হবে। তাহলে সেলস এর জার্নাল পারপেচুয়াল সিস্টেমে কয়টা দিতে হবে? দুইটা। দুইটা। একটা হলো বিক্রয়ের দুইটা। জার্নাল, আর একটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর জার্নাল। তাহলে কস্ট অফ গুডস সোল্ড এক ধরনের কি? Transaction. কস্ট অফ গুডস সোল্ড এক ধরনের কি? খরচ। খরচ, এক্সপেন্স, এক্সপেন্স। তাহলে এক্সপেন্স সবসময় কি হয়? ডেবিট, Debit, ডেবিট sir. হয়।
কস্ট অফ গুডস সোল্ড খরচ হিসাবে নিশ্চয়ই ডেবিট হয়ে যাবে এই যে 2400 টাকা। আর এটার মাধ্যমে কি হচ্ছে, এই পণ্যটা বিক্রি হওয়ার মাধ্যমে ইনভেন্টরি কি আগের মতোই আছে? কমবে। না ইনভেন্টরি কমে যাবে। কমবে। তাহলে ইনভেন্টরিতে এক ধরনের কি ছিল, অ্যাসেট ছিল। অ্যাসেট জি স্যার অ্যাসেট কমলে কি হয়? ক্রেডিট অ্যাসেট কমলে ক্রেডিট হয়। তাহলে ইনভেন্টরিকে ক্রেডিট করে দিব 2400। তাহলে জার্নালটা কি হচ্ছে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, ইনভেন্টরি ক্রেডিট। ক্রেডিট। তাহলে বাকিতে যখন আমরা সেলস করব তখন পারপেচুয়াল সিস্টেমে আমাদের জার্নাল কয়টা? দুইটা। দুইটা। একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, আর একটা হচ্ছে কস্ট অফ কস্ট গুডস অফ সোল্ড গুডস ডেবিট, সোল্ড ইনভেন্টরি ইনভেন্টরি ক্রেডিট। দেখেন সবাই কি আমরা বুঝতে পেরেছি কিনা? Yes, sir. হ্যাঁ, Yes, sir, বুঝছি স্যার। সবাই কি আমরা আছি? জাহিদুল ইসলাম Yes, সোহান, sir. জি স্যার। জাহিদুল ইসলাম সোহান আছেন? ইয়েস স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। তারপরে কি মাসুক আছেন? মাসুক, মিলহাজেনুর রহমান, জি স্যার। কই ছাড়া দিলেন অনেক পরে, ছিলেন না ফুড পান্ডা খাইতে গেছিলেন? না না স্যার, ছিলাম, ওই ফোনের টাচে একটু সমস্যা হয়েছিল। ওকে, মিরাজুল হক আছেন? ইয়েস স্যার। ঠিক আছে, অলরাইট। সো সেলস এর ট্রানজাকশনটা তাহলে বোঝা গেল কিনা? Yes, ইয়েস sir. স্যার। আচ্ছা, Yes, তো sir. আমরা আরেকটা পয়েন্ট, এখন সেকেন্ড আমাদের কি ছিল, গতদিনও আমরা দেখেছিলাম যে একটা তো ছিল ইনভেন্টরির বাংলা মিনিং হচ্ছে জমা পণ্য, তাই না? মজুদ পণ্য। মজুদ পণ্য। ওকে। বাংলা জানার দরকার কি? স্টোরেজ করা, স্টোর করে রাখা, মজুদ করে রাখা। ওকে স্যার। ওকে স্যার। আচ্ছা, আমাদের সেকেন্ড একটা পয়েন্ট ছিল যে ফ্রেট, পরিবহন খরচের একটা বিষয় ছিল, তাই না? ইয়েস স্যার। ফ্রেট কস্ট ছিল না, গতদিনও আমরা দেখেছিলাম। তো ফ্রেট কস্টের আমরা দুটো পোর্শন দেখেছিলাম, যে এফওবি শিপিং পয়েন্ট হয় আর এফওবি ডেস্টিনেশন হয়। ডেস্টিনেশন। সো আমরা বলেছিলাম এফওবি শিপিং পয়েন্ট মানে হলো ক্রেতা ভাড়া দিবে, আর এফওবি ডেস্টিনেশন মানে হচ্ছে বিক্রেতা ভাড়া দিবে, তাই না? Yes, ইয়েস sir. স্যার। হ্যাঁ, তাহলে এখন ক্রেতা ভাড়া দিলে জার্নাল কে দিবে? ক্রেতা যদি ভাড়া দেয় তাহলে জার্নাল কে দিবে? ক্রেতাই দিবে স্যার। ক্রেতাই দিবে, বায়ারই দিবে। কিন্তু বিক্রেতা যদি ভাড়া দেয় তাহলে জার্নাল কি ক্রেতা দিবে? না বিক্রেতা দেবে। বিক্রেতা দিবে। তাহলে অবশ্যই যখন আমি যদি ক্রেতা হই আর ভাড়া যদি বিক্রেতা দেয়, তাহলে কিন্তু আমার কোনো জার্নাল দেওয়ার প্রয়োজন নাই, তাই তো? Yes, sir. আর আমি যখন বিক্রেতা, কিন্তু ক্রেতা যদি ভাড়া দেয়, তাহলে জার্নাল দেওয়ার দরকার আছে? বিক্রেতার কি জার্নাল দিতে হবে? না স্যার। না। কিন্তু আমি বিক্রেতা, ভাড়াও আমি দিচ্ছি, তখন স্যার জানা হবে স্যার। তখন জার্নাল দিতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে আমি এখন সেলার এবং চুক্তিতে লেখা ছিল এফওবি ডেস্টিনেশন। তো এফওবি ডেস্টিনেশন মানে ভাড়া দিবে কে? বিক্রেতা। বিক্রেতা। তাহলে আমি এখন বিক্রেতা, একটু আগেই বিক্রি করছি, সাথে আমাকেই ধরেন ভাড়াটা দিতে হবে। তাহলে সেই বিক্রেতা কিভাবে জার্নাল দিবে সেটা আমরা একটু দেখবো এখন। সো প্রশ্ন হলো, আমরা ক্রয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে ক্রয়ের যখন পরিবহনটা দিচ্ছি, আমরা বলতে চাচ্ছি ক্রয়ের মাধ্যমে আলটিমেটলি ক্রয় পরিবহনের মাধ্যমে মূলত ইনভেন্টরির মূল্যই বৃদ্ধি পাচ্ছে, কারণ একটা পণ্য কিনে আনতে বা সচল করতে যত খরচ হয় সবই পণ্যের ক্রয় মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এ কারণে কিন্তু আমরা কোনো পরিবহন খরচ আলাদা নামে কোনো অ্যাকাউন্ট খুলি নাই তখন, বরঞ্চ ইনভেন্টরির মূল্যকেই বাড়িয়ে দিয়েছিলাম, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, যেটা আমরা কিন্তু করেছি, এই যে এখানে Yes, ছিল sir. যে আমরা ফ্রেট কস্ট দিছি, শিপিং পয়েন্ট ছিল, তো এই কারণে ইনভেন্টরিকে ডেবিট করেছি এবং ক্যাশকে ক্রেডিট করেছি, তাই তো?
যে আলটিমেটলি পণ্য কিনে আনার খরচটা পণ্যের মূল্যকেই বৃদ্ধি করে। এখন কিন্তু সেলারের সাথে কি সেরকম কোনো সম্পর্ক আছে কিনা যে বিক্রি করছি? সেলার যদি পরিবহন খরচ দেয় তার সাথে কি আহ অন্য কিছু সম্পর্ক করা যায় কিনা? স্যার ও যে প্রোডাক্টটা সেল করছে ওইটার সাথে খরচটা কস্ট যেটা আছে ওইটা অ্যাড হয়ে যাবে, কারণ ওইটাও তো খরচ হলো সেল করতে। না, খরচ তো সেল করতে খরচ হয়েছে অবশ্যই, কিন্তু ওটাতে তার ইনভেন্টরির মূল্যতে কোনো চেঞ্জ ঘটাতে পারবো না। আমি পারবো? না স্যার, ইনভেন্টরির মূল্যতে চেঞ্জ হয়। না, ইনভেন্টরির মূল্য তো চেঞ্জ করতে পারবো না। এবং বিক্রি করতেছি 3800 টাকা, সেই 3800 টাকাও কিন্তু চেঞ্জ করতে পারবো না। কারণ ধরেন একটা যদি আমরা বিশেষ করে যেসব পণ্যের গায়ে দাম লেখা থাকে, আমরা কি সেলিং প্রাইস চেঞ্জ করে দিতে পারবো? নো স্যার। যে গায়ে লেখা 40 টাকা, তাহলে তো 40 টাকায় বিক্রি করতে হবে। তো সর্বোচ্চ বিক্রয় মূল্য 40 টাকায়। সো আমি কিন্তু ওখানে এটা চার্জ করতে পারবো না। So No, এটা sir. কি অবশ্যই এটা তাহলে একটা এক্সপেন্স, তবে কি ধরনের এক্সপেন্স? যে এটা একটা আলাদা কস্ট অফ গুডস সোল্ড। অন্য, না বাবা, কিসের কস্ট অফ গুডস? এটা তো পণ্য কিনে আনার খরচ না বাবা। এটা কি পণ্য কিনে আনার খরচ? না স্যার। না। কস্ট অফ গুডস সোল্ড মানে কি? যে পণ্য বিক্রি করছি তার পিছনে আমার কি খরচ হয়েছে সেটা কস্ট অফ গুডস সোল্ড, সেটা ক্রয় মূল্যকে বোঝানো হচ্ছে। আর এইটা তাহলে অতিরিক্ত, একটা সেলারের পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা অতিরিক্ত খরচ করছে, এটা একটা আলাদা অপারেটিং এক্সপেন্স। কি এক্সপেন্স? অপারেটিং অ্যান্সার পাচ্ছি না এক্সট্রা সবার কাছ অপারেটিং থেকে। এক্সপেন্স। আলাদা অপারেটিং operating এক্সপেন্স। তো এটা একটা আলাদা অ্যাডিশনাল অপারেটিং এক্সপেন্স। তো এটার নামটা কি হয়? অপারেটিং এক্সপেন্স। মানে এটার বাংলা বলতে গেলে বলা যায় একটা বিক্রয় পরিবহন, যে বিক্রি করার উদ্দেশ্যে আসলে খরচটা করেছি আমরা। তাহলে বিক্রয়জনিত এই খরচ কে আমাদের একটা অপারেটিং এক্সপেন্স হিসেবে রেকর্ড করতে হবে। এখন নামটা কি হবে? নামটা হবে ফ্রেইট আউট। দেখেন এই নামটা কিন্তু একটু অনেকের কাছে অপরিচিত। এটার নাম হচ্ছে কি? ফ্রেইট আউট। শুনতে পান? অ্যান্সার পাচ্ছি না। ইয়েস স্যার। ইয়েস স্যার। ফ্রেইট আউট মানে বিক্রয় পরিবহন। একটু ব্র্যাকেটে লিখে রাখেন, ফ্রেইট আউট মানে হচ্ছে বিক্রয় পরিবহন। তো এটা কিন্তু নর্মাল একটা এক্সপেন্স, বিক্রয় পরিবহন এক্সপেন্স, যার ইংলিশ হচ্ছে ফ্রেইট আউট। তো খরচ হিসাবে এটা আমরা দেখেছিলাম পরিবহন খরচ ছিল 150 টাকা। তো আমরা 150 টাকায় লিখে দিলাম, খরচ হিসাবে ডেবিট করলাম, যে পরিবহন খরচ বা বিক্রয় পরিবহন ডেবিট, সো ফ্রেইট আউট ডেবিট। আর আমরা পরিবহনের সম্পর্কে কি শিখেছিলাম? পরিবহনের ভাড়াটা কি নগদে দেওয়া হয় না বাকিতে দেওয়া হয়? নগদে নগদে। তাহলে হ্যাঁ। অবশ্যই ক্যাশ টাকা দিচ্ছি। ক্রেডিট। তো ক্যাশ টাকা কমে যাচ্ছে, কারণ এটা থার্ড পার্টিকে সাধারণত দেওয়া হয়, তো বেশিরভাগ ক্ষেত্রে ক্যাশই হয়। তো জার্নালটা তাহলে কি হবে? ফ্রেইট পরিবহন খরচ। যদি বিক্রয় পরিবহন হয় জার্নাল কি হবে? ফ্রেট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। ফ্রেইট আউট ডেবিট ক্যাশ ক্রেডিট। স্যার আচ্ছা এদিকে স্যার, একটা কোশ্চেন ছিল। নামগুলো টাফ। বলেন। আচ্ছা স্যার, আমার যদি নিজে যদি ট্রান্সপোর্টেশন সিস্টেম থাকে তাহলে কি হবে স্যার? যদি আমার কিসে? কোম্পানিরই যদি থাকে, আমার কোম্পানিরই যদি ট্রাক থাকে পৌঁছে দেওয়ার জন্য, এক্সট্রা কাউকে লাগলো না পৌঁছে দেওয়ার জন্য প্রোডাক্টটা। হ্যাঁ, না, এখন ওইটাও তো আমার কোম্পানির ট্রাকটাও কি আসলে আমাদের হয়তো কি বলে ব্যানার ট্যানার দেওয়া বা অন্য কিছু, কিন্তু ধরেন একটা কোম্পানির অনেক ক্ষেত্রেই এই চার্জও নিতে চায় না। কারণ কি? আমি যদি নিজে ট্রাক পুষি তাহলে সেই ট্রাকের একটা মেনটেনেন্স আছে না? ইয়েস স্যার। আছে না? তাহলে ট্রাক মেনটেনেন্স খরচ, ট্রাক কিনতে হবে, অনেক টাকা লাগবে। তো এমনও হতে পারে কিন্তু আসলে যে ট্রান্সপোর্টেশনের ডেলিভারি কোম্পানিটা আলাদা, কিন্তু আমাদের লগো দিয়ে বা আমাদের সিল দিয়ে, আমাদের ব্যানার দিয়ে তারা চলে, কারণ তাদের সাথে আমাদের চুক্তি, শুধু আমাদের পণ্যই তারা আনা নেওয়া করবে, এমনও হতে পারে।
হ্যাঁ, নিজেদেরও থাকতে পারে না তা না, নিজেদের নিজেদের থাকলেও আমাদেরকে তো আমাদের ড্রাইভারদের বলেন বা আমাদের এই পরিবহনের পিছনে তো একটা তেল খরচ হোক, পরিবহন খরচ হোক, একটা তো হবেই। তাহলে সেটাও আমাদেরকে রেকর্ড করতে হবে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, ক্যাশের জায়গায় অনেক ক্ষেত্রে ক্যাশ ছাড়াও অন্য অ্যাকাউন্ট পেয়েবল দিয়েও অনেক ক্ষেত্রে করা যেতে পারে, যদি মনে হয় যে এই মুহূর্তে তো কাউকে দেওয়া লাগতেছে না, কিন্তু আলটিমেটলি বিজনেসের তো খরচ হচ্ছে নাকি। আর জি স্যার। তেল খরচ কি বাকিতে হয়? না স্যার। না স্যার। No, sir. তাহলে নো অবশ্যই স্যার। তখন পরিবহন খরচটা তারা কিভাবে মেনটেন করবে সেটা একটা ইস্যু। তারা কি শুধু জ্বালানি খরচকে আলাদা হিসাব করবে, নাকি বিক্রয় পরিবহনের আন্ডারে এগুলো আনবে, সেটা ম্যানেজমেন্টের ডিসিশন। স্যার, বল। এই ফ্রেড আউট কি ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স? অবশ্যই, এটা লিখে রাখতে বললাম তো। ফ্রেট আউট হচ্ছে এক্সপেন্স, এবং ফ্রেট আউট মানে হচ্ছে বিক্রয় পরিবহন। এটা কিন্তু ক্রয় ক্ষেত্রের পরিবহনকে ফ্রেট আউট বলা যাবে না, কিন্তু যে কোনো Additional operating expense. ট্রাভেল বা ডেলিভারি করা যাবে না কিন্তু। সো বিক্রয় পরিবহনের একটা ইংলিশ টার্ম হচ্ছে ফ্রেট আউট, যেটা এক ধরনের এক্সপেন্স। একটু নোট লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা, স্যার, সবার আবার একটু বললে ভালো হইতো। ফ্রেট আউট এক ধরনের এক্সপেন্স যার অর্থ হচ্ছে বিক্রয় পরিবহন। স্যার, এটা কি এক ধরনের পরিচালন ব্যয় না? জি, অপারেটিং এক্সপেন্স। তো এটা বিজনেস পরিচালনাগত দুই ধরনের খরচ আছে। একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, একটা হচ্ছে সেলিং এক্সপেন্স, যেটা আপনারা পরবর্তী কোর্সে আরো ডিটেল দেখতে পাবেন। এই চ্যাপ্টারের শেষেও কিছুটা আঁচ দেওয়া আছে। তো অপারেটিং এক্সপেন্সের মধ্যেও কিন্তু দুটো ক্যাটাগরি আছে, একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, একটা হলো সেলিং। তার মানে একটা হলো অফিস পরিচালনার খরচ, আর একটা হচ্ছে বিক্রয় জনিত খরচ। তো এই ক্যাটাগরিটা হচ্ছে বিক্রয় জনিত খরচের মধ্যে, ঠিক আছে? সো ফ্রেট আউট বিক্রয় পরিবহন, এবং এটা এক ধরনের এক্সপেন্স। তো সেটা একটু রেকর্ড মানে লিখে রাখেন। হয়েছে সবার? ইয়েস স্যার। আচ্ছা, এখন Yes, আমরা sir. দেখবো পরবর্তী যে বিষয়টা, যে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস। যে আমাদের কি হতে পারে, যে আমাদের পণ্য কিন্তু আবার রিটার্নও আসতে পারে। পণ্য বিক্রি করেছি, ভালো কথা, ফেরত আসতে পারে না? ইয়েস Sorry, স্যার। sir. হ্যাঁ, তাহলে পণ্য ফেরত আসলে তখন আমাদেরকে কিভাবে জার্নাল করতে হবে? তাহলে আমরা পণ্য বিক্রি করার সময় কি করেছি সেটা তো জানি, আছে না? ইয়েস Yes. স্যার। যে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল কে বাড়াই দিছিলাম, সেলস রেভিনিউ কেও বাড়াই দিছিলাম, আবার এদিকে কস্ট অফ গুডস সোল্ড কেও খরচ বাড়াই দিছিলাম, ইনভেন্টরি কে কমাই দিছিলাম। তাহলে সেলস রিটার্ন হয়েছে, তার মানে কি পুরোটুকুই অপোজিট হয়েছে, তাই না? পণ্যটা বিক্রি করেছিলাম, এখন ফেরত আসছে, তাহলে কি আমার সেলস রেভিনিউ আগের মতোই থাকবে? No, sir. না স্যার। কমে তাহলে যাবে। Reduce হয়ে যাবে। আয় আয়ের পরিমাণ কমে যাবে, বা বলতে পারি আমাদের একটা ক্ষতি হবে, তাই না? ইয়েস স্যার। সেলস যদি কমে যায় একটা ক্ষতি না? Yes, sir. হ্যাঁ। আবার অ্যাকাউন্ট রিসিভেবল, যে অ্যাকাউন্ট রিসিভেবল 3800 টাকার পাওয়ার কথা, যদি পণ্য ফেরত পাঠায় দেয়, এখনো কি 3800 টাকা পাবো? No, sir. নো। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অপোজিট জিনিসটা করতে হবে। সো এই সেলসের ক্ষেত্রে আবার একটা বিষয়, যে আমাদের সেলস রেভিনিউ যে 3800 টাকা, ওটা আপাতত সেলস রেভিনিউ হিসেবেই তো আলাদা আছে। এখন সেলস কে No, sir. কমানো যায় না, ঠিক আছে? সেলস কে ডাইরেক্ট কমানো যায় না। তো আমার যে সেলস রিটার্ন হয়েছে, এই নামে আমাদের একটা আলাদা ক্ষতি এক্সপেন্স অ্যাকাউন্ট বা লস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার নাম হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। একটু এটা নোট একে তো লেখেন জার্নালটা, প্লাস নোট করে রাখেন। এটা কি? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস। এটা এক ধরনের কি খরচ। Sir, allowances কি? খরচ বা লস, ক্ষতি। ক্ষতি, ঠিক আছে? সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস এক ধরনের ক্ষতি হচ্ছে, যে আমাদের আয় কমে যাওয়াই তো বিজনেসের জন্য একটা বড় ক্ষতি। আয় যদি কমে যায়, তাহলে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্সেস
এটা হচ্ছে ডেবিট। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে অ্যালাউন্সেসটা মানে কি, তাই তো? Yes, sir. হ্যাঁ, তো অ্যালাউন্স বলতে কিছু পণ্য আছে যেটা কিন্তু চাইলেও ফেরত দেওয়া যায় না, তো সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ দিতে হতে পারে অনেক সময়। যে একটা হলো পণ্য কি হওয়া, ফেরত পাচ্ছি, আমি ব্যাক পাচ্ছি পণ্য, যে বিক্রি করেছিলাম পণ্যটা ওই অবস্থায় আমাকে ব্যাক করে দিয়েছে। আবার কি হতে পারে, যে যদি আমি এমন কিছু পণ্য হতে পারে যেটা ফেরত কিন্তু আর আসতে পারে না। যেমন আমি যদি বলি যে আপনাকে একটা কাপড়, টেইলার্স এর কথা যদি বলি, একটা আপনি কাপড় দিয়েছিল আমাদেরকে, আমরা একটা শার্ট বানাইছি, কিন্তু শার্টটা একেবারে মানে পুরাই ভুল বানায় ফেলছি, এবং এমন ভাবে ভুলগুলো করে ফেলছি এটা রেকটিফাই করা যাবে না, হতে পারে না? Yes, sir. তাহলে ওই শার্ট আর ফেরত নিয়ে আমার কোনো লাভ আছে? No. না ওই স্যার। শার্ট আর কোনো কাজে আসবে না, ডিফেক্ট, ওটা একদমই অবস্থা খারাপ, ওটা রিসেল করা কিন্তু যাবে না। তো এই কারণে কি হতে পারে, আমরা উল্টা তাদেরকে একটা কি ক্ষতিপূরণ দিতে দিতে পারি, পারি। ক্ষতিপূরণ হয়তো দিতে পারি। তো এই জন্য এই দুইটা টার্মকে একসাথে করা হয়, যে সেলস রিটার্নও হতে পারে, আবার অনেক সময় অ্যালাউন্সও দেওয়া লাগতে পারে। ঠিক আছে, তো দুইটাই তো আমাদের ক্ষতি। স্যার, পণ্য অ্যালাউন্সের ফেরত মিনিং আসাটাও, হলো ক্ষতিপূরণ। হ্যাঁ, ক্ষতি অ্যালাউন্সের ওই লোকের ক্ষতিপূরণ, তাহলে আমার জন্য ক্ষতি না, আমাকে টাকা ব্যাক করতে হচ্ছে। আচ্ছা। তো সাধারণত এটা ইয়ের ক্ষেত্রে বেশি হয়, ক্যাশ ক্যাশ সেলস এর ক্ষেত্রে বেশি হয় অ্যালাউন্সের বিষয়টা, যে তাদেরকে আমরা, বাকিতেও হবে না তা না, যে আমরা তাদেরকে আহ, কি ফেরত দিচ্ছি, ক্যাশ টাকা ইয়ে দিয়ে দিচ্ছি, ক্ষতিপূরণ হিসাবে দিয়ে দিচ্ছি, এমনও হয়। যে পণ্যটা তো আর পাবো না, তার থেকে ক্ষতিপূরণ হিসাবে আমরা দিয়ে দিচ্ছি, এরকম হয়। কারণ ভুলটা তো আমাদের, সেই ভুলের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। বোঝা গেছে? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স এর ডেবিট হয়ে যাবে। ধরেন 300 টাকার পণ্য ফেরত পাঠাইছে আমাদেরকে, তাহলে সেলস 3800 টাকা ছিল, রেভিনিউ বাড়াই দিছিলাম 3800 টাকা, এখন জানলাম 300 টাকার পণ্য ফেরত এসেছে, তাহলে অবশ্যই সেলস রিটার্ন। হ্যালো, Yes, sir. হ্যাঁ, তাহলে সেলস রিটার্ন, এখন এই যে অ্যাকাউন্ট রিসিভেবল 38 ছিল, এখনো কি সেম থাকবে? No. অ্যাকাউন্ট না রিসিভেবল স্যার। কমে যাবে। তাহলে অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল কিন্তু আগের থেকে কমে যাবে, সো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 300 হয়ে যাবে 300 টাকা।
হ্যালো হ্যালো Yes, sir. Yes, Yes, sir. sir. ঝামেলা হয়েছিল। আচ্ছা, এখন আপনারা যদি একটু বলেন, এই যে পণ্যটা ফেরত আসলো, তাহলে পণ্য যদি ফেরত আসে, আমাদের আবার ইনভেন্টরি কি আগের মতোই থাকবে? No, sir. কমে যাবে। না স্যার, হ্যাঁ, পণ্য ফেরত আসলো না স্যার, কমে যাবে স্যার। না, স্যার বুঝতে বেড়ে পারলেন? যাবে না? হয়ে যাবে। বেড়ে যাবে, কমে কেন যাবে? আমি আমি 10টা পণ্য বিক্রি করছি, 2টা পণ্য ফেরত আসছে, তার মানে পণ্যগুলো আমার কাছে আবার 2টা পণ্য রিটার্ন এসেছে, তাহলে আমার মজুদ পণ্য আগের তুলনায় বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে স্যার, বাড়বে। বাড়বে। কমার কথা কোথায় থেকে আসলো বাবা? তো অবশ্যই যখন বিক্রি করেছিলাম তখন কমে গিয়েছিল, তাই না? এখন তো উল্টা ফেরত আসতেছে, তাহলে আবার আমার কাছে চলে আসতেছে না বিষয়টা? ও জি স্যার। পণ্যটা যদি নষ্ট থাকে তাহলে স্যার এটা তো হ্যাঁ, নষ্ট পণ্য হলো, ইনভেন্টরি স্যার অ্যাড করা যাবে। আমাকে তো রিটার্ন নিতে হবে আগে, তাই না? আমি রিটার্ন নেওয়ার পরে অনেক সময় আরো কাজ করা যায়, সেটা আমরা পরবর্তীতে দেখব। আপাতত ওই অনেক সময় তো ডিফেক্টের কারণেও ফেরত নাও আসতে পারে। আমি ধরেন মডেল চাইছিল নোট 8, দিছে হচ্ছে নোট 7, ভুল ডেলিভারি করছিলাম, সেটার কারণেও ফেরত আসতে পারে না? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে পণ্য ফেরত আসছে আগে, এরপরে আমার ওই ওই কি বলে ডিফেক্টও যদি থাকে, সেই Yes, sir. বিক্রি করবো কি করবো না, কিছু পাবো কি পাবো না, এটা আলাদা ইস্যু। তো আপাতত যেটা দেখতে পাচ্ছি, পণ্য ফেরত আসতেছে। তাহলে পণ্য ফেরত আসলে আমাদেরকে আরেকটা জিনিসও কিন্তু জানতে হবে, এই যে পণ্যগুলো ফেরত আসলো, এই পণ্যগুলোর তাহলে, কারণ ইনভেন্টরির মধ্যে কি 300 টাকায় যোগ করে দিব? 300 টাকা আমাদের কি মূল্য? বিক্রয় মূল্য, তাই না? হ্যালো, Yes, sir. 300 টাকা Yes, যে sir. Yes, sir. 3800 টাকার মধ্যে 300 টাকার পণ্য যে Yes, sir. ফেরত এসেছে, তাহলে 300 টাকার পণ্য কিন্তু আমাদের বিক্রয় মূল্য। তাহলে অবশ্যই ইনভেন্টরিতে যখন হিসাব করব বা ইনভেন্টরিতে যখন বৃদ্ধি পাবে, অবশ্যই ইনভেন্টরিতে তো আর বিক্রয় মূল্যটাকে যোগ করা যাবে না। আমাদেরকে জানতে হবে যে ওই 300 টাকা যে পণ্যের বিক্রয় মূল্য ছিল, তার অ্যাকচুয়ালি ক্রয় মূল্য কত ছিল, সেটা জানতে হবে না? Yes, sir. তো সেটা কিন্তু কোশ্চেনই দেওয়া Yes, আছে, sir. দেখেন, অ্যাজিউম ইনভেন্টরির দাম হচ্ছে কত? 140 টাকা ডলার। বুঝতে পারছেন? Yes, sir. দেখ আছে হ্যাঁ। লাইনটা। হ্যাঁ, তাহলে ইনভেন্টরি আমাদের কাছে ফিরে আসছে কয় টাকার ইনভেন্টরি? 140। 140। 40 টাকা। 140 টাকা। একইভাবে যখন বিক্রি করেছি, সেলস বাড়ার পাশাপাশি কস্ট অফ গুডস সোল্ড, খরচটাও কিন্তু বেড়ে গেছিল। তাহলে এখন তো পণ্য এই 140 টাকার পণ্য ফেরত আসছে, তাহলে কস্ট অফ গুডস সোল্ডও কি হবে? 140 টাকা। কমে যাবে। কস্ট অফ গুডস সোল্ড বাড়বে না কমবে? কমে যাবে। কমে যাবে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কমে যাবে 140। তার মানে একটু যদি খেয়াল করে দেখেন, সেলস আর সেলস রিটার্নের জার্নাল কিন্তু পুরাই অপোজিট। পার্থক্য শুধু একটা অ্যাকাউন্টের নামে, বাকিগুলোতে কোনো পার্থক্য নাই। খালি ওখানে যারা ডেবিট হয়েছিল এখানে কিন্তু তারা ক্রেডিট হবে, ওখানে যারা ক্রেডিট হয়েছিল তারা কিন্তু এখানে ডেবিট হচ্ছে, সম্পূর্ণ অপোজিট হচ্ছে। খালি সেলস যেহেতু ডেবিট ডাইরেক্ট করা যায় না, নামটা দিচ্ছি সেলস রিটার্ন এন্ড অ্যালাওয়েন্সেস। ঠিক আছে? তো সেলস রিটার্ন এন্ড অ্যালাওয়েন্সেস ডেবিট। কিন্তু স্যার সেলস রেভিনিউ তো স্যার জি, থেকে গেল বুঝি না। স্যার, সেলস রেভিনিউ তো 3800 টাকা থেকে গেল স্যার। থেকে যাবে সেলস না তো। রেভিনিউ স্যার 3800 টাকা হ্যাঁ, থেকে গেল না। হ্যাঁ, আমরা যখন দেখতে পাবেন, যখন আমরা ইনকাম স্টেটমেন্ট করি না, ইনকাম স্টেটমেন্ট করি, Yes, sir. সেখানে দেখাতে হবে জি স্যার। রেভিনিউ, হেডিং দিব, রেভিনিউর আন্ডারে লিখবো সেলস রেভিনিউ 3800 লেস সেলস রিটার্ন এন্ড অ্যালাওয়েন্সেস 300, অতএব নেট সেলস 3500, এভাবে দেখাতে হবে। স্যার এটা কি একটা আরেকটা বিপরীত? হ্যাঁ, বিপরীত মানে সেলস এর জিনিসটাই তো ফেরত আসছে, তাই না? কিন্তু আমাদের একটু আলাদাভাবে হিসাব রাখতে হয় যে আসলে আমি সেল মোট কত টাকার করছিলাম আর এর বিপরীতে ফেরত কত আসছে, এটা যাতে আমাদের কারণ এটা তো একটা পারফরমেন্সের বিষয়।
যে আমরা যাতে আইডেন্টিফাই করতে পারি যে আলটিমেটলি সারা বছরে আমার কতটুকু সেলস রিটার্ন এসেছে, এটা যাতে আমি আইডেন্টিফাই করতে পারি। আমি যদি সবসময় সেলস থেকে খালি কমাই দেই তাহলে কিন্তু সারা বছরে কত সেল হয়েছে আহ, সেটা কিন্তু ঠিক মতো বুঝতে পারবো না, কারণ এটার ইফিসিয়েন্সি লেভেলটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কারণ সেলসের পরিমাণও জানতে হবে, মোট কত সেল করতে পেরেছিলাম এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু, আবার এর মধ্যে কাস্টমারদের কাছ থেকে রিটার্ন এসেছে কত এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। যখন দেখবো যে আমাদের তো রিটার্ন অনেক বেশি আসে তাহলে বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও গন্ডগোল আছে। আর আমরা যদি এটা একসাথে হিসাব করে ফেলতাম তাহলে কিন্তু এটা বুঝতে আমাদের কঠিন হতো যে আসলে আমাদের কোনো ইফিসিয়েন্সির অভাব আছে কিনা। ঠিক আছে, তো এই জন্য সেলস রিটার্নের হিসাবটা আলাদাভাবে রাখা হয় যাতে আমরা বিজনেসের পারফরমেন্সকে বুঝতে পারি যে এদের দক্ষতা কেমন বা কম কিনা। ঠিক আছে, ইয়েস স্যার। অলরাইট। Yes. তাহলে সেলস রিটার্নের জার্নাল কি? বলেন। সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট ক্রেডিট। বুঝি নাই। সেলস রিটার্নের তাহলে ওভারঅল জার্নালটা কি হবে? কয়টা জার্নাল হবে সেলস রিটার্নের ক্ষেত্রে? দুইটা স্যার দুইটা। জার্নালটা কি হবে? সেলস রিটার্ন ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস ক্রেডিট। আচ্ছা, তো আর 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 কারা আছেন একটু বলেন। এই যে কাজী শফিয়ার রহমান, বলেন তো কি হবে? কাজী শফিয়ার রহমান, সেলস রিটার্নের ক্ষেত্রে আমরা কি জার্নাল দেব? Sales returns and allowance debit account receivable credit are sir inventory debit or cost of goods sold credit. ইমতিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ, জি স্যার, জি স্যার, উনি যেটা বললো এটা কি ঠিক হয়েছে? জি স্যার, ঠিক হয়েছে স্যার। তো ওই ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ডটা কেন ডেবিট ক্রেডিট হলো এটা একটু বলতে পারবেন রিজনটা? স্যার বুঝি নাই স্যার। এই যে সেকেন্ড একটা জার্নাল বললো ইনভেন্টরি ডেবিট কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট, এই জার্নালটা আমরা কেন দিলাম একটু ব্যাখ্যা করতে পারবেন? আর ব্যাখ্যা কেন ইনভেন্টরিকে ডেবিট করা হলো, কেন কস্ট অফ গুডস সোল্ড কে ক্রেডিট করা হলো? স্যার পণ্য ফেরত আসার ফলে ফলে কি হয়েছে? ইনভেন্টরি স্যার ইনভেন্টরি স্যার বেড়ে গেছে, এ কারণে ডেবিট হয়েছে নাকি? জি স্যার। আর কস্ট অফ গুডস সোল্ড কমছে কেন? সব গুড স্যার বলতে মানে স্যার পণ্য স্যার কস্ট অফ গুডস সোল্ড কমছে কেন কে বলতে পারবেন? তানজিল হাসান, জি স্যার। তানজিল হাসান। স্যার এখানে স্যার গুডস সোল্ড কেন? স্যার পুরোটা বলি স্যার। এখানে যেমন স্যার এই যে পণ্যটা বিক্রি করা হয়েছিল সেটা আবার ফেরত আসছে, ফেরত আসার ফলে যে মজুদ পণ্যটা ছিল সেটা আবার বেড়ে গেছে, তাই এর ফলে ইনভেন্টরিটা ডেবিট হয়েছে। আর ওই পণ্যটা যে বিক্রি করছিল সেই বিক্রয়টা ফেরত আসার কারণে ওই বিক্রয়ের টাকাটা চলে গেছে, তাই কস্ট অফ গুডসটা আবার ক্রেডিট হয়ে গেছে। বিক্রি কমে গেছে নাকি? জি স্যার। হ্যাঁ, বিক্রি কমে যাওয়ার কারণে আমাদের পাশাপাশি কস্টের পরিমাণটাও কমে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই গেল সেলস রিটার্ন। আর ফাইনালি আমাদের একটা জার্নাল হচ্ছে কিসের পেমেন্ট, যে আমরা পেমেন্ট তো পাবো এক সময়, তাহলে পেমেন্টের সময় কিভাবে ইয়ে করতে হয়, আমাদের সেলস রিলেটেড টাকা যখন আমরা হাতে পাবো তখন কি জার্নাল দিব। এখন আমরা গতদিন পেমেন্ট অপশনে দেখেছিলাম যে ক্রেতা বিক্রেতার মধ্যে কিন্তু অনেক সময় এই টাকাটা যাতে তাড়াতাড়ি আদায়ের জন্য কি করতে হয়, ডিসকাউন্টের একটা হ্যাঁ, তাহলে এখন আমরা যদি বলি আমরা কয় টাকা পাই একটু বলেন তো এখান থেকে।
কয় টাকা পাই এদের কাছ থেকে? কিভাবে কোনটা খুঁজলে টাকার অ্যামাউন্টটা পাওয়া যাবে? আমরা কত টাকা পাবো? 3500 টাকা স্যার। স্যার 35,500 টাকা স্যার, 3500। 350 টাকা স্যার এই যে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, এই অ্যাকাউন্টটাকে খোঁজ করতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল 3800 টাকা পাওয়ার কথা ছিল প্রথমে, তবে সেলস রিটার্নের কারণে আবার রিসিভেবল কমে গেছে 300 টাকা। তো নেট আমরা পাবো 3500 টাকা। এখন ওই যে আমরা কিন্তু কি করতে পারি, ওদেরকে বলতে পারি যদি তোমরা 10 দিনের মধ্যে পরিশোধ করে দাও তাহলে তোমাদেরকে আমি 2% ডিসকাউন্ট দিব, আর যদি না দিতে পারো 10 দিনের মধ্যে তাহলে সম্পূর্ণ টাকা দিতে হবে। এরকম দেখেছিলাম না আমরা? হবে। ইয়েস স্যার। তাহলে ওইটা ছিল পেমেন্টের ক্ষেত্রে আমরা যখন পেমেন্ট করতেছিলাম, আর এটা হলো পেমেন্ট যেটা রিসিভ করতেছি, যে আমরা রিসিভ করব যখন। তাহলে আমাদের ধরেন ওরা ডিসকাউন্ট পিরিয়ডের মধ্যেই আমাদেরকে টাকা দিয়ে দিল, তাহলে আমরা পুরো টাকাটা পাবো? 3500 টাকা পাবো? নাও স্যার 2% না ডিসকাউন্ট। স্যার 2% কত হয়? 2% কত হয়? 70 টাকা। 70 টাকা 70 স্যার। টাকা কি ডিসকাউন্ট নাকি? 70 টাকা স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে আমি হাতে ক্যাশ আসলে কত পাবো? 3430 টাকা। তাহলে আমরা বলতে পারি 30,400 পারি কি ক্যাশ যেহেতু পাচ্ছি, ক্যাশ বৃদ্ধি পাচ্ছে 3430, আর বাকি টাকা আমাদের জন্য কি লাভ না ক্ষতি? লস। হ্যাঁ, লাভ। বাকি 70 বাকি টাকা ক্ষতি। তো স্যার লস হবে না? লস, অবশ্যই লস, কারণ আমি আসলে পাইতাম আচ্ছা। 3500 টাকা, কিন্তু এখন 70 টাকা পাচ্ছি না, এটা আমাদের জন্য কি লস। লস। তাহলে লস। এই লসটাকে হিসাব করতে হয় সেলস এর ক্ষেত্রে। পারচেজের ক্ষেত্রে দেখেছিলাম আমরা যে আমরা কিনতে যে যদি কম দামে কিনতে পারি, ডিসকাউন্ট পাই, সেটা তারা পণ্যের মূল্যকেই কমাই দিচ্ছিল, কিন্তু বেচার সময় কমে বেচা কিন্তু একটা লস আমাদের জন্য, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটাকে কিন্তু Yes, আলাদা sir. হিসাবেই Yes, দেখাতে sir. হয়, এটা একটা আলাদা অ্যাকাউন্ট মেনটেন করতে হয় যার Sales নাম হচ্ছে discount. সেলস ডিসকাউন্ট। নাম কি? সেলস সেলস ডিসকাউন্ট। ডিসকাউন্ট। Sales. এটা আমাদের জন্য ক্ষতি বা খরচ, তাহলে খরচ কততে কি হবে? ডেবিট হবে। ডেবিট হবে। সো সেলস ডিসকাউন্ট ডেবিট হবে 70, আর কিসের এগেইনস্ট এই টাকাটা পাচ্ছি? অ্যাকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে কত? 3500। 3500। তাহলে ক্যাশ 3500 টাকা, সেলস ডিসকাউন্ট ক্ষতি হচ্ছে, এটাও লিখে রাখতে পারি যাদের সেলস ডিসকাউন্ট আমাদের একটা ক্ষতি, এবং অবশ্যই আলাদা নামের একটা অ্যাকাউন্ট ইউজ করতে হয়। তো সেলস ডিসকাউন্ট ডেবিট 70 এবং অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হচ্ছে পুরো টাকাটা 3500। দেখেন ট্রানজাকশনটা বুঝতে পেরেছি কিনা? ইয়েস স্যার। আচ্ছা, সো ডিসকাউন্ট কিন্তু এটা আমি দিচ্ছি, পাচ্ছি না, তাহলে এটা আমার জন্য কি ক্ষতি, তাই তো? আর সেলসে তো স্যার ডিসকাউন্ট দেওয়াই হয় স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, বুঝি নাই। স্যার বললাম সেলস এর ক্ষেত্রে তো স্যার মানে ডিসকাউন্ট স্যার দেওয়াই হয় স্যার। হ্যাঁ, দেওয়া যে হয় এটা আমার জন্য, মানে যে সেলার তার জন্য ক্ষতি না? সে যদি মূল প্রাইস থেকে কম প্রাইসে বিক্রি করে তাহলে তার জন্য একটু ক্ষতি হবে না? ইয়েস স্যার। সেটাই সেলস ডিসকাউন্ট হিসাবে দেখাতে হয়। তাহলে আমরা যদিও 3800 টাকায় বিক্রি করতেছি বলতেছি, কিন্তু আসলে কিন্তু 3800 টাকা আমাদের আয় হচ্ছে না। এর পিছনে 2400 টাকা তো কস্ট অফ গুডস সোল্ড ছিল, প্লাস আমাদের রিটার্নের কারণে মানে যদি শুধু সেলস এর হিসাবও করি তাহলে 3800 টাকাতে সেলস রিটার্নের কারণে 300 টাকা বাদ গেছিল, আবার এই সেলস ডিসকাউন্টের কারণেও কিন্তু 70 টাকা বাদ যাবে।
তাহলে নেট সেলস কিন্তু অনেক কমে আসলো, যে তখন নেট সেলস চলে আসলো যে 3430 টাকা আসলে নেট সেলস হচ্ছে। 30 টাকা। হ্যাঁ, 3430 টাকা। তো এই নেট সেলস এর পিছনে আবার খরচ হয়েছে কিন্তু প্রায় 2250 টাকা। আবার এক্সট্রা যদি কি বলে, সরি, 2260 টাকা তো ডাইরেক্ট খরচ হয়েছে, আবার এক্সট্রা করে আবার ভাড়াও দেওয়া লাগছে, তাই না? Yes, তাহলে sir. আসলে আলটিমেটলি এইসব সেলারদের কিন্তু সেলিং প্রাইস অনেক কিছু মাথায় রেখেই সিলেক্ট করতে হয়, যাতে এই ডিসকাউন্ট, রিটার্ন বা ফ্রেট কস্ট এগুলোর কথা মাথায় রেখে বা অন্যান্য অপারেটিং এক্সপেন্স এত খরচগুলোর ডিটারমাইন করে তারপরে কিন্তু সেলিং প্রাইসটা নির্ধারণ করে, যাতে বিজনেসের অন্তত কিছু থাকে। সো আমরা মনে করি যে আহ, এত দাম নিচ্ছে কেন, তৈরি করতে কি এত টাকা লাগে? তো এটা হয়তো লাগে না, কিন্তু বিজনেসের কিন্তু অপারেটিং কস্ট অনেক থাকে, পরিচালনাগত খরচটা কিন্তু অনেক থাকে। আচ্ছা, তাহলে এই কিন্তু আমাদের, যদি এখন আমরা ডিসকাউন্ট পিরিয়ডে ওরা টাকা না দিতে পারতো, যদি 20 দিন পরে টাকা দেয়, তাহলে তখন পুরো টাকাই শোধ করতে জার্নাল হবে। কি হতো? জার্নাল হতো স্যার ক্যাশ ডেবিট 3500। কি জার্নালটা হবে? প্রসঞ্জিৎ মন্ডল। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 3500। প্রসঞ্জিৎ মন্ডল একটু বলেন তো, যদি সম্পূর্ণ টাকাটা আহ, তারা ডিসকাউন্টের পরে দেয়, 10-15 দিন পরে, কথা শুনতে পাই না, নাহলে লিখে দেন চ্যাট বোর্ডে, অসুবিধা কি? এটা তো সহজ জিনিস, অ্যাকাউন্টিং লেখা একটু সহজই। কে কে ডেবিট কে ক্রেডিট লিখে দেন তো, কয় টাকা? আছেন প্রসঞ্জিৎ? বলেন, আপনার মিউট খালি উঠে যাচ্ছে, মিউট আসতেছে চলে যাচ্ছে, শুনতে পাচ্ছি না আপনার। আপনি লিখে দেন, আপনারটায় কোনো সমস্যা হচ্ছে মনে হয় বাটনে। আচ্ছা, সানজিদা নাহার শোভা বলতে পারবেন? স্যার আমি স্যার পরেরটা বলি, আমার স্যার একবার লাইন কাটে গেছিল আবার এই লাস্টের কথা বলতেছি তো, টাকাটা যদি স্যার সম্পূর্ণ, আমি পরেরটা বলি। পরেরটা বলবেন, লাইন হ্যাঁ কেটে স্যার। গেছিল। জি স্যার। ওকে, 3500 ডেবিট ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল 3500 ক্রেডিট, ঠিক আছে। ওকে, অলরাইট। সো এই কিন্তু আমাদের সেলস রিলেটেড ট্রানজাকশন, বোঝা গেল? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমরা চলে যাব অনুশীলনীতে। এখানে যদিও আপনারা শুনেছেন আরেকটা বিষয়, যে এখানে কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ছাড়া পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম নামে আরেকটা সিস্টেম ছিল, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমেও নর্মালি ইয়েতে কোনো পার্থক্য নাই। এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চ্যাপ্টারে অ্যাপেন্ডিক্সে দেওয়া, পিরিয়ডিক সিস্টেমেরটা। তো পিরিয়ডিক সিস্টেমে আমাদের সেলস রিলেটেড ট্রানজাকশন যে আমরা করলাম না, হ্যালো, সেলস রিলেটেড ট্রানজাকশনের Yes, মধ্যে sir. Yes, sir. দুই পদ্ধতিতে কোনো একটা পার্থক্য খালি আছে, এছাড়া কোনো পার্থক্য নাই। কিন্তু পারচেজের যে জার্নাল গুলো করেছিলাম আমরা গত ক্লাসে, সেখানে কিছু পার্থক্য আছে। তো আমরা দুইটার পার্থক্য কি এটা নেক্সট ক্লাসে শিখবো। আজকে যেটা আমরা করব, যে এই যে অন্তত পারপেচুয়াল সিস্টেম শিখলাম, তাহলে পারপেচুয়াল সিস্টেমের একটা এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখি যে আমরা কি বুঝলাম আসলে। Okay, sir. এই যে দেখেন, প্রবলেম সেট এ P51A, P51 অনুশীলনীর প্রবলেমে যে প্রথম যেটা আছে, এইটা দেখি আমরা কে কে সলভ করতে পারি। আমি একটু জাস্ট একটু মৌখিক ভাবে সামারি করে দিচ্ছি যে ঘটনাটা কি, তারপরে আপনাদের এটা হলো হোমওয়ার্ক। ওকে,
ওকে স্যার। ওকে স্যার। স্যার শুধু জাবেদা? শুধু জার্নাল, হ্যাঁ। তো আমরা এতক্ষণ গত ক্লাসে দেখেছিলাম পারচেজ রিলেটেড ট্রানজাকশন, এই ক্লাসে দেখছি সেলস রিলেটেড ট্রানজাকশন। সো অ্যাকচুয়ালি একটা কোম্পানি তো দুইটা কাজই একসাথে করে নাকি? ইয়েস স্যার। মাঝে মাঝে পারচেজ করে, মাঝে মাঝে সেল করে। তাহলে এই এইটা কিন্তু কি, যেমন কি লেখা, একটা বুক স্টোরের কথা বলছে, বুক ওয়্যার হাউস ডিস্ট্রিবিউটর। তো একটা হোলসেলার, তাহলে যারা রিটেল স্টোরের কাছে বই বিক্রি করে। সো বের করেছেন দুই এডিশনে স্যার কি ধানমন্ডির সাথে মিল নাই এটা, ইয়েস স্যার। 13 এডিশনের সাথে। P51 বের করছেন? জি স্যার, বের করছি স্যার। পেজ 546 ধানমন্ডি। আচ্ছা, 546 হুবহু নাম না মিললেও বা অ্যামাউন্টও নাও মিলতে পারে, কিন্তু ঘটনা তো একই, অসুবিধা নেই। ঠিক আছে। ইয়েস স্যার। সো সেখানে যদি দেখেন একটা কোম্পানি সম্পর্কে বলা হয়েছে যে এর একটা হোলসেলার, এবং এরা কি করে, একটু সেকেন্ড লাইনটা জরুরি, যে এটা একটা রিটেল স্টোর অ্যান্ড এক্সটেন্ড ক্রেডিট লিমিট অফ 210 net 30 টু অল অফ ইটস কাস্টমার। তাহলে কিন্তু প্রথমে আপনাকে একটা শর্ত কিন্তু বলে দিল যে এই কোম্পানিটা যত কাস্টমারের কাছে বিক্রি করে না কেন, তাদের কাছে কি শর্তে বিক্রি করে, এই 210 net 30 এই শর্তে কিন্তু তারা বিক্রি করে। এই যে প্রথমে বলে দিল, আপনার ভিতরে কিন্তু আর বলে দেওয়া থাকবে না বা নাও থাকতে পারে। কথাটা বোঝা গেছে? তার মানে যখনই বিক্রি করবেন তখনই মাথায় রাখতে হবে আমাদের কিন্তু একটা ক্রেডিট টার্ম কোশ্চেনের শুরুতেই সকল কাস্টমারের জন্য প্রযোজ্য হিসাবে দেওয়া ছিল, কেনার জন্য না কিন্তু। লিখেছে কি কাস্টমারদের ক্ষেত্রে, তার মানে কি আমরা যাদের কাছে বিক্রি করব সেই কাস্টমারদের জন্য ওই শর্তে আমরা বিক্রি করব। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলতেছে আমাদের হাতে মজুদ আছে 1800 টাকার জিনিস, আগে থেকে ইনভেন্টরিতে আছে। আচ্ছা, এরপরে সারা মাসে কি কি ঘটছে দেখেন। প্রথমে পারচেস করেছে, এবং যাদের কাছ থেকে পারচেস করছে তারাও আমাদেরকে 210 net 30 সুযোগ দিয়েছে। এবং এই দেখেন অ্যাপ্রোপ্রিয়েট পার্টি 50 টাকা ভাড়া দিয়েছে বলেছে, কিন্তু সাথে কিন্তু এখানে উল্লেখ ছিল যে এটা এফওবি শিপিং পয়েন্ট না এফওবি ডেস্টিনেশন। তাহলে আচ্ছা, পারচেস করছি তার মানে আমরা এখানে ক্রেতা না বিক্রেতা? এক নাম্বার, ক্রেতা। আমরা ক্রেতা অবস্থায় আমাদের পরিবহন খরচ কোনটা হলে দেওয়া উচিত কি উচিত না সেই ভেবে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে এখানে জার্নালটা হবে কিনা। দেন সেকেন্ড জার্নালে কি করতেছি, বিক্রি করতেছি, আবার বিক্রির পাশাপাশি কস্ট অফ গুডস সোল্ড এর অ্যামাউন্টটাও কিন্তু দেওয়া আছে। আবার 6 তারিখে হয়তো দেওয়া আছে বুক রিটার্ন এর ব্যাপারে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা কি আমরা মানে পারচেজ রিটার্ন নাকি সেলস রিটার্ন, সেটা আপনাকে কিন্তু কথা বুঝতে হবে, বা এই কোম্পানির নামগুলো দেখে বুঝতে হবে যেটা কি পারচেজের পণ্য রিটার্ন করলাম না সেলস এর পণ্য রিটার্ন আসলো, সেটা আপনাকে বুঝে দেখতে হবে। হলো বিক্রয় করা হয়েছে সেটা পাওয়া গেছে, এটা না? হ্যাঁ, এখানে তো রিসিভ লেখা না। রিসিভ লেখা থাকলেই কি হয়ে গেল বাবা, কি লেখা বুঝতে হবে। ইংলিশটা কিন্তু রিসিভ এত ক্রেডিট, একটু মিউট করে দেন বাবা, মিউট করেন, কার সাউন্ড হচ্ছে মাইক্রোফোন। রিসিভ পেয়েছি কি 100 ক্রেডিট ফর বুক রিটার্ন টু বিনফিল্ড পাবলিশার। এই বিনফিল্ড পাবলিশার কারা দেখেন, যাদের কাছ থেকে 1 তারিখে কিনেছিলাম। তাহলে রিসিভ কেন বলতেছে, কারণ পণ্য ফেরত দিয়েছে। পণ্য আমি ফেরত দিয়েছি, পণ্য আমি কিনেছিলাম ওদের কাছ থেকে, এখন ফেরত দিচ্ছি। তাহলে আমি যদি ফেরত দেই তাহলে কি আমার ওই পরিমাণ টাকা দেওয়া লাগবে? নো স্যার, কমে যাবে, মানে সেই টাকার হিসাবে অ্যামাউন্ট বলতেছে যে আমি কিন্তু 100 টাকা এখন কম দিতে হবে, তাহলে 100 টাকা সুবিধা পাচ্ছি নাকি? ইয়েস স্যার। এই যে রিসিভ ক্রেডিট বলতে আমার 100 টাকা এখন কম দেওয়া লাগবে, 100 টাকা সুবিধা ফেরত পাচ্ছি, যে 100 টাকা আমার আর দেওয়া লাগবে না। কারণটা কি, আমি পণ্য ফেরত পাঠাইছি।
আচ্ছা, এরপরে আবার পেইড করে দিচ্ছে ব্রিন্সফিল্ডদেরকে ফুল লেস ডিসকাউন্ট। যাই হোক, এই কথাটা লেখা থাকুক কি না থাকুক, আমাদের কিন্তু এই ডেটটা দেখতে হবে। 9 তারিখে পরিশোধ করতেছি, তাহলে 1 তারিখে কিনেছি, 9 তারিখে পরিশোধ করেছি, তাহলে এদের টার্ম অনুযায়ী কোনো ডিসকাউন্ট হয় কিনা আমাদেরকে ক্যালকুলেট করে দেখতে হবে। আবার পরেরটায় রিসিপ্ট পাইছি, যাদের কাছে বিক্রি করছিলাম তাদের কাছ থেকে ফেরত পাইছি, তাহলে সেখানে আমাদের ডেট গুনতে হবে যে ডিসকাউন্টের কোনো অপশন ছিল কিনা। একইভাবে আবার বিক্রি, ওই আর কি, ক্রয় বিক্রয়, ক্রয় ফেরত বিক্রয় ফেরত, ডিসকাউন্ট পাইছি ডিসকাউন্ট পাই নাই, ফ্রেট কস্ট হইছে, এফওবি ডেস্টিনেশন বা এফওবি শিপিং পয়েন্ট, ওই যে 8টা যে জার্নাল করেছি ঘুরে ফিরে ওই 8টার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। কিন্তু পণ্য কি বলে অর্গানাইজেশন অনেক সময় এক এক সময় এক একটা করে, তাহলে সেটা বিভিন্ন শর্তে বিভিন্ন পরিমাণে এখানে আছে। তো এটা জার্নালটা হোমওয়ার্ক, ঠিক আছে? ওকে স্যার। স্যার ওকে, সো এই Okay, এই মোটামুটি আজকে আমাদের মূল টাস্ক, ঠিক আছে? আমরা নেক্সট দিন প্রথমে এটা রিভিউ